আসসালামু আলাইকুম। আপনারা যারা শীতকালে বীজতলা তৈরি করতে পারতেছেন না বা কিভাবে বীজতলা তৈরি করতে হবে সেটা বুঝতে পারতেছেন না, তাদের জন্যই আজকের এই ভিডিওটি। এই বীজতলাটি আমার নিজস্ব বীজতলা। এখান থেকে যে বীজ উৎপন্ন হবে এটা আমি আমার নিজের জমিতে রোপণ করব। তো শুরু করা যাক ভিডিওটি। আমি এই বীজতলাটি প্রথমে গোবর দিয়ে 2-3টে চাষ করে নিয়েছি। চাষ করে এইরকম ঝুরঝুরা মাটি করে নিয়েছি। তো এরপর এই জায়গাতে আমি বেড তৈরি করেছি। আমি যে ধান বপন করব সেই অনুযায়ী, যে পরিমাণ ধান সেই অনুযায়ী কিছু বেড করে নিয়েছি। এবং এই বেডগুলো আপনার পলিথিনের মাপে হতে হবে, কারণ এই বীজতলাটি আমি পরবর্তীতে পলিথিন দিয়ে ঢেকে দিব। তাই এই বীজতলাটির মাপটা অবশ্যই আপনার পলিথিনের মাপে হতে হবে। তো এরপর আমি এই বীজতলায় যেখানে যে ধানটি বপন করব সেটা সেখানে বপন করতেছি, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমরা ধাপে ধাপে দেখাবো কিভাবে কি করছি আমরা। এই বীজতলার কিছু সুবিধা আছে, এটাতে কোনো পানির প্রয়োজন হয় না, কোনো স্প্রে দেওয়া লাগে না। এটা হচ্ছে এটার বিশেষ সুবিধা। আর পলিথিন থাকার কারণে কোনো রোগবালাই আক্রমণ হয় না, কোনো পোকামাকড়ের দমন করার প্রয়োজন হয় না। তো এইটা এই বীজতলার একটা বিশেষ সুবিধা। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কীরকম ঘন করে বীজগুলো বপন করেছি। আপনারা এই প্রসেসে করবেন, আশা করা যায় আমার মতোই আপনাদেরও ফলন হবে। এরপর আমরা এই বীজতলায় কিছু শুকনো গোবর, ঝুরঝুরা গোবর উপরে ছিটিয়ে দিয়েছি। এই বীজতলায় বাড়তি কোনো সারের প্রয়োজন নেই। গোবর ছিটানো হয়ে গেলে এই বীজতলাটিকে, এটাকে নাংলি বলে, এটা দিয়ে আমরা উলটপালট করে দিচ্ছি যেন বীজতলার মাটির সঙ্গে বীজগুলো মিশে যায়। আপনারা দেখতে পাচ্ছেন এটা কিভাবে করা লাগে। আপনাদের যদি নাংলি না থাকে একটা নাংলি কিনে নেবেন। পরবর্তীতে এই নাংলি আপনাদের চারা পেঁয়াজ যেগুলো আছে সেটা রোপণের ক্ষেত্রেও উপকারী, সুবিধা হয়। আর তাছাড়া এই নাংলি দিয়ে আপনার ছোট ছোট ঘাসও নিড়ে দেওয়া যায়। নাংলি দেওয়া হয়ে গেলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই মাটি আছে বেডের চারপাশে, যে মাটিগুলা, এই মাটিগুলা দিয়ে উপরে যে ধানগুলা বের হয়ে আছে এগুলো ঢেকে দেব। অর্থাৎ কোনোভাবেই ধান যেন উপরে দেখা না যায়, হালকা মাটির একটা আবরণ দিয়ে সমস্ত ধান ঢেকে দেব বেডের। আমরা বেডের চতুর্পাশের মাটিগুলো নেব, নিয়ে এভাবে ঢেকে দেব। ঢেকে দেওয়া হয়ে গেলে আমরা উপরে পলিথিন দিয়ে একদম চারোপাশে মাটি দিয়ে দেব। এই পলিথিন যেন ফাটা না হয় খেয়াল রাখতে হবে, কোনোভাবেই যেন ভিতরের বাতাসটা বাইরে বের হতে না পারে। কারণ এই ভিতরের বাতাসটা যদি আপনারা বাইরে হতে দেন তাহলে ভিতরে বীজ ভালো হবে না। আর এই পলিথিনের ভিতরে যে ঘামটা হবে
এই ঘামটাই হচ্ছে আপনার পানির কাজটা করবে, অর্থাৎ বাইরে থেকে আপনাদের বাড়তি কোনো পানি দেওয়া লাগবে না, ভিতরে পলিথিনটা ঘেমে যাবে এবং এই ঘামওয়ালা পলিথিনটা থেকেই গাছ নিজে যে পানির চাহিদাটা এইটা তারা পূরণ করবে। আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে আমরা বীজতলাটি ঢেকে দিচ্ছি। এভাবে সমস্ত বীজতলাটিকে ঢেকে দিতে হবে। আমরা এভাবে ঢেকে দিব এবং পরবর্তী যে ধাপটা সেটা হচ্ছে আমরা 10 থেকে 20 দিন অপেক্ষা করব। এর মধ্যে দেখব যে বীজ কীরকম হয়। বীজ যখন ভালো হবে তখন আপনাদেরকে আবার দেখাবো। আজকে আমরা 22 দিন পর বীজতলার যে পলিথিনটা আছে এটা উঠাই দিচ্ছি। দেখি ভিতরে কীরকম বীজ হয়ে গেছে। এটা অবশ্য আমাদের এবারকার প্রথম বীজতলা তৈরি করা, তো ভয়ের কিছু নাই। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর বীজ হয়ে গেছে। আমরা এতটা কল্পনাও করতে পারিনি যে এত সুন্দর বীজ হবে। আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন কত সুন্দর বীজ, কী রকম সবুজ। এই বীজতলার আর একটা সুবিধা আছে, সেটা হচ্ছে আপনারা কাদোর মধ্যে যদি বীজতলা করেন, এই বীজ উঠাইতে গেলে যে পরিমাণ লোকের প্রয়োজন তার 3 ভাগের 1 ভাগ লোক এখানে লাগবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর বীজ। এই চারাগুলা তোলা অনেক সুবিধা এবং এই চারা আরেকটা উপকারিতা রয়েছে, সেটা হচ্ছে এই চারার যে ফলন কাদার বীজতলার চেয়ে অনেক বেশি। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর বীজতলাটি হয়েছে। আমরা 2-3টা বীজতলা করছিলাম। এখানে 3টি জাতের ধান রয়েছে, এই জন্য 3টা বীজতলা। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর চারা। এই চারা থেকে ভালো ফলন অবশ্যই সম্ভব। আমরা এই পলিথিনটি পরবর্তীতে প্রতিদিন রাত করে দিয়ে দিব, উপরে দিয়ে দিব, যাতে করে রাতের শীতটা যেটা আছে শীতটা যেন ঢুকতে না পারে। আল্লাহ হাফেজ।